হ্যালো এভরিওয়ান, বিসিএস ব্লুপ্রিন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বর্তমান কনটেক্সটে খুবই ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল টপিক, সেটা হচ্ছে মেট্রো রেল। মূলত অনেকগুলো পত্রিকাকে অ্যানালাইসিস করে, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, প্রথম আলো, ডেইলি স্টারকে অ্যানালাইসিস করে একটি সুন্দর একটা কনফাইন্ড আর্টিকেল দাঁড় করানো হয়েছে। সো এক্ষেত্রে আমরা আজকে অ্যানালাইসিস করব যে ঢাকার নগর পরিবহনে মনোরেলের সম্ভাবনা কেমন এবং তার বাস্তবায়নে বাধা আছে কিনা। সো এটা বিসিএস এবং ব্যাংক রিটেন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে দাঁড়িয়েছে। সো এক্ষেত্রে হচ্ছে পলিসি ক্রিটিক অ্যান্ড আরবান প্ল্যানিং ইনসাইটসের মধ্যে আমরা কথা বলবো। তো শুরুতে আমরা দেখি যে যানজট নিরসনে আদর্শ ট্রানজিট পিরামিড বনাম যে ঢাকার বাস্তবতা, এটা আমরা একটু দেখি। এক্ষেত্রে আমরা যদি একটু একটু জুম করি, আমরা দেখব যে এমআরটি যেটা আছে, এটা হচ্ছে আলটিমেটলি হাই ক্যাপাসিটি এবং হাই কস্ট। অর্থাৎ এমআরটি ভালো, আমাদের মেট্রো রেল ভালো, বাট এটার মধ্যে হাই ক্যাপাসিটি আছে, এটা ভালো, বাট এটা এর সাথে কস্টও বেশি। অন্যদিকে মনো রেল যেটা আছে সেটা হচ্ছে মাঝারি যাত্রী ক্ষমতা এবং সরু রাস্তার জন্য বেশ উপযোগী। আবার অন্যদিকে বাস যেটা আছে সেটা হচ্ছে কম খরচ এবং সর্বোচ্চ কভারেজ দেয়। তো এই তিন ধরনের আমাদের মোটামুটি পরিবহন ব্যবস্থা আছে। তো মনোরেল এমন একটা বিষয় যেটা হচ্ছে ঠিক মাঝামাঝি আছে। এটা মেট্রো রেলের মতো এত বেশি ক্যাপাসিটিও ধরে না, আবার বাসের মতো এত কম ক্যাপাসিটিও ধরে না। অন্যদিকে এই মেট্রো রেলের মতো এত কস্ট এল্ডিং ফ্যাক্টর না, এবং বাসের মতো এত সস্তাও না। অর্থাৎ মেট্রো রেল ইজ লাইস ইন বিটুইন দ্য এমআরটি অ্যান্ড দ্য রেগুলার ভেহিকেলস হুইচ ইজ দ্য বাস। তো এক্ষেত্রে আমরা দেখি হেভি মেট্রো যেগুলো বিশাল বিনিয়োগ, কিন্তু এর কভারেজটা হচ্ছে সীমিত। আলটিমেটলি আমরা এতদিন মাত্র একটা মেট্রো রেল আমরা তৈরি করতে পারছি, এবং বাজেটও অনেক বেশি পরিমাণে আমাদের ব্যয় হয়েছে। কিন্তু সেটা যদি মনোরেল হতো তাহলে সেটা ব্যয়টা অনেকটু কমে আসতে পারতো। তো সেক্ষেত্রে এই তিন ধরনের আর্টিকেলে যে বিষয়গুলো চলে আসছে সেটা হচ্ছে এটা, যে মধ্যম স্তরের যে মনোরেল বা এলআরটি বিকল্পগুলো সম্পূর্ণ এড়িয়ে সরাসরি সর্বোচ্চ ব্যয়ের যে এমআরটিতে যেটা বিনিয়োগ, এটা পত্রিকার মতে এটার একটা পলিসিগত ব্লান্ডার হয়েছে। ওকে, সো নীতি নির্ধারণে উপেক্ষিত যে মনোরেলটা সেটা কেন? তো এই বিষয়ে আর্টিকেলে যারা লিখেছেন তারা কি বলেছেন, যে 1998 থেকে 2005 সালে তো বিশ্বব্যাংকের অর্থায়নে প্রথম কৌশলগত পরিকল্পনা বা এসটিপি 3টি বিআরটি ও 3টি এমআরটি প্রস্তাবিত হয়, কিন্তু সেখানে মনোরেল বা এলআরটি উপেক্ষিত ছিল। 2015 সালে জাইকা দ্বারা সংশোধিত হয়ে এসটিপিটা তখন আর এসটিপি হয়। সেই সময় 5টা এমআরটি এবং 2টা বিআরটি চূড়ান্ত হয়। এই ক্ষেত্রে মাঝারি ধারণ ক্ষমতা ট্রানজিটের কোনো সমীক্ষা হয়নি। এক্ষেত্রেও মনোরেলের কোনো সমীক্ষা হয়নি। উচ্চ ঘনত্ব শহর হওয়া সত্ত্বেও গত 20 বছরে কোনো মেগা প্লেনে মাঝারি ধারণ ক্ষমতা ট্রানজিট বা মনোরেল অন্তর্ভুক্ত করা হয়নি। এই বিষয়ের আসলে যারা যারা পরিবহন বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে অনেকটুকু ম্যানেজ করেছে, অবাক করেছে। সো এই ক্ষেত্রে তারা কিছু বিষয়কে নিয়ে আসছে যে কেন আসলে মনোরেলটা উপেক্ষিত হয়েছিল। সো এই ক্ষেত্রে ডোনার ড্রিভেন বায়াস, মেগা প্রকল্পগুলো সমীক্ষা মূলত দাতা সংস্থাগুলো যেখানে জাইকা, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ডাব্লিউবি, ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়নে হয়েছে। তাদের প্রধান লক্ষ্য ছিল নিজস্ব প্রযুক্তির ভারী ও উচ্চ বিনিয়োগের প্রকল্প বাস্তবায়ন। কারণ আমরা জানি এমআরটির জন্য জাপান তো বেস্ট, তো আলটিমেটলি জাইকা একটা জাপানের একটা প্রতিষ্ঠান, তো ওরা যদি মেট্রো রেলটাকে বেশি ফিজিবল দেখাইতে পারে, ওদের জন্য বেশি জিনিসটা ফিজিবল। এই জন্য একটা বিষয় হইতে পারে, সেটা এখানে লেখকরা উল্লেখ করেছেন। অন্যদিকে যাত্রীকেন্দ্রিক পরিকল্পনা অভাব বা লেক অফ প্যাসেঞ্জার্স ফোকাস, সাধারণ যাত্রীদের চাহিদা ও সরু রাস্তার বাস্তবতার চেয়ে বড় বাজেটের প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ছিল 2টা কারণ, যে কারণটা মনোরেলটা উপেক্ষিত হয়েছে। এক্ষেত্রে আমরা যদি একটা তুলনামূলকভাবে চিত্র অবজার্ভ করি, হেভি মেট্রো বা এমআরটিতে, মেট্রো রেল ট্রানজিটে এবং মনোরেলের মধ্যে যে পার্থক্য সেটা দেখি। নির্মাণ ব্যয় কেমন? অতি উচ্চ থেকে মতিঝিল পর্যন্ত 23,000 কোটি টাকা
পার কিলোমিটার খরচ হয়েছে, এবং সেটা যদি আন্ডারগ্রাউন্ড হয় সেটা 30,000 কোটি টাকারও বেশি। অন্যদিকে মনোরেল করলে খরচটা তুলনামূলকভাবে কম, যদিও যাত্রী ধারণ ক্ষমতা কম, বাট খরচটাও কম। অন্যদিকে মেট্রো রেলে 60,000 থেকে 80,000 যাত্রী পরিবহন করা যায়। এইটা একটা হিউজ একটা জিনিস। এইটা যদি আমি বিবেচনা করি তাহলে মেট্রো রেল একদিক থেকে ঠিক আছে, কারণ যে রোডটার মধ্যে MRT6টা হচ্ছে পরিবাহিত মানে হয়েছে, ওইটা কিন্তু আসলে বেশ ডেন্সলি একটা পপুলেটেড জায়গা। এক্ষেত্রে আসলে মানে প্রতি ঘন্টা সর্বোচ্চ পরিমাণে যাত্রী নেওয়াটা একটা ফিজিবল ওয়ে হইতে পারে, কারণ ঢাকা ইউনিভার্সিটি, মতিঝিল, সচিবালয়, অন্য দিক থেকে হচ্ছে অনেক অনেক যাত্রীগুলো উঠে, এক্ষেত্রে হইতে পারে। বাট এই যেহেতু মনোরেল নিয়ে কোনো সমীক্ষাই করা হয়নি, কাজে মনোরেলের যে কী বেনিফিটগুলো আছে সেগুলো আমরা বর্তমানে ওইভাবে আমরা জানি না, আমরা জাস্ট শুধুমাত্র এজিউম করে নিতে পারি। মনোরেলে একটাই হচ্ছে ড্রব্যাক, সেটা হচ্ছে 10,000 থেকে মাত্র 30,000 জন যাত্রী পরিবহন করতে পারে, যা মেট্রো রেলে 3/1 আমরা বলতে পারি। সো আবার মেট্রো রেলে আরেকটা ঝামেলা, যে সরু যে বাঁক সেটা নিতে পারে না। অন্যদিকে মনোরেলের ক্ষেত্রে সরু রাস্তা এবং ঘনবসতিপূর্ণ এলাকা আঁকাবাঁকা পথে চলতে পারে, ইটস এ ভেরি গুড অ্যাডভান্টেজ। অন্যদিকে ভূমি অধিগ্রহণ, ব্যাপক ভূমি অধিগ্রহণ প্রয়োজন, কারণ মেট্রো রেলে কাজ হওয়া মানেই মোটামুটি রাস্তা অর্ধেক জায়গা শেষ। এবং হচ্ছে প্লাস জনদুর্ভোগ তো আছেই। অন্যদিকে সিঙ্গেল পিলারের মাধ্যমে তৈরি হওয়ার ক্ষেত্রে ভূমির প্রয়োজন অতি নগণ্য, এবং এটা খুবই বেশি আমাদের জন্য প্রয়োজন জিনিসটা, কারণ ভূমির যদি কম প্রয়োজন হয় তাহলে আমাদের ভোগান্তি কম হবে। ওকে, সো আবার ফিরে আসি, যে সরু রাস্তার বাঁক নেওয়ার যে চ্যালেঞ্জ, দ্য টার্নিং রেডিয়াস, এটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করে একটা কেক স্টাডির কথা বলা হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মগেট থেকে কারণ বাজারের একটা কেস স্টাডি আছে। এক্ষেত্রে আমরা দেখি ভারী মেট্রো ট্রেনের বাঁক নেওয়ার জন্য বিশাল ব্যাসার্ধ বা রেডিয়াসের প্রয়োজন। এক্ষেত্রে আমরা দেখতে পারতেছি এই সবুজ যে লাইনটা, বিশাল একটা ব্যাসার্ধে কিন্তু প্রয়োজন, যেটা আমরা যখন ফার্মগেট থেকে যখন আমরা কারণ বাজার দিকে যে আমরা দেখি যে বাঁকটা কিন্তু বেশ একটা বড় জায়গায় নিয়ে তারপর হচ্ছে কারণ বাজার থেকে ফার্মগেটের দিকে হয়ে যেতে কলেজে ওই দিকে হচ্ছে ঢোকার জন্য চেষ্টা করেছে। কিন্তু আমরা যদি মেট্রো রেল করি, এক্ষেত্রে দেখা যাবে কত ধরনের সুবিধা। সরি, মনোরেল এক্ষেত্রে ছোটো ছোটো হচ্ছে বাঁক নেওয়া এই যে সম্ভব হবে। সো এটার কারণে যেটা হবে, ডিফারেন্ট জায়গাতে হচ্ছে স্টপের সংখ্যা হচ্ছে বাড়ানো যাবে। লাইক হচ্ছে আমার যদি বাসা যদি ফার্ম গেটের এক প্রান্তে হয়, আমার কিন্তু নামা লাগতেছে ওই প্রান্তে। তো এই ক্ষেত্রে যেটা একটা সমস্যা, এই যে আমাদের কিন্তু মেট্রো রেল থেকে নামার পরেও আমাদের বেশ জায়গাটুকু হাঁটা লাগতেছে অথবা রিক্সা নেওয়া লাগতেছে, যেটা মনোরেল হলে অনেকটুকু জিনিসটা সমাধান সম্ভব। সো উদাহরণস্বরূপ বলা হয় যে ফার্মগেট থেকে কারণবাজার যাওয়ার পথে আঁকাবাঁকা যে রাস্তার কারণে এমআরটিকে সংসদ ভবনের এলাকায় প্রবেশ করতে হয়েছে। জিনিসটা প্রবেশ করতে হয়েছে এখানে হচ্ছে দেখা গেছে। অন্যদিকে মনোরেল বা এলআরটি অনেক ছোট ব্যাসার্ধ যা অনায়াসেই বাঁক নিতে পারে, যা ঢাকা শহরের সরু এবং অপরিকল্পিত রাস্তার জন্য আদর্শ। কারণ আমাদের ঢাকা শহরে ম্যাক্সিমামগুলো হচ্ছে আনপ্ল্যান্ড এরিয়া, এই ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ খরচও কম হবে এবং অপরিকল্পিত রাস্তার জন্য বেশ ভালো হবে। সো বৈশ্বিক অভিজ্ঞতার যদি আমরা একটু দেখি সঠিক সক্ষমতা ও যাচাইয়ের গুরুত্ব, আমরা দেখি যে একটা প্রজেক্ট কাজ করছে এবং প্রজেক্টটা ফেল করছে, এরকম দেখি। তো মুম্বাই কিন্তু সাকসেস হয়েছে, এটা কীভাবে? মেট্রো রেলের পাশাপাশি সরু ও ঘনবসতিপূর্ণ এলাকা সফলভাবে মনোনয়ন পরিচালিত হচ্ছে। এটি ভারী মেট্রোর একটি পরিপূরক হিসেবে কাজ করছে। অর্থাৎ আমাদের এমআরটিও থাকবে, এমআরটি কুড বি এ গ্রেট প্রজেক্ট, কারণ এখানে যেহেতু অনেকগুলো মানুষকে একসাথে নিরাপদে নিয়ে যাওয়া হচ্ছে, এমআরটিও ভালো। বাট এমআরটি এনাফ না, আমাদের মনোরেলটাও দরকার। তো জিনিসটা সাকসেস হয়েছে মুম্বাই। অন্যদিকে জাকার্তা বা ইন্দোনেশিয়াতে যাত্রী ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি সঠিকভাবে মূল্যায়ন না করার কারণে প্রকল্প স্থগিত হয়ে গেছে, কারণ যে অনুপাতে তারা যাত্রী সংখ্যা চিন্তা করছিল ওই চিন্তা অনুযায়ী যাত্রী হয়নি। বা বাংলাদেশের ক্ষেত্রে ঝামেলা কম, কারণ বাংলাদেশ যাত্রী তো হবেই, কারণ এত এত মানুষ, যাত্রী করে অভাব থাকার কথা না। সো মনোরেল সব শহরের জন্য একক সমাধান নয়, এটি শুধুমাত্র মাঝারি চাহিদার করিডোরের জন্য উপযুক্ত, বাট বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় এটা খুবই খুবই একটা ইফেক্টিভ হতে পারে। তো সমন্বিত ট্রানজিট ইকোসিস্টেম একটি বহুমাত্রিক সমাধান, খুব সুন্দর একটা চিত্র দেওয়া হয়েছে। আমরা হচ্ছে দেখি এক্ষেত্রে আর্টারিয়াল যদি রোড যদি দেওয়া যায় অতি উচ্চ চাহিদার জন্য এমআরটি, এক্ষেত্রে এটা হচ্ছে এমআরটি যাচ্ছে, যা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, যখন উচ্চ চাহিদার জন্য এই ক্ষেত্রে প্রবেশ করতেছে। অন্যদিকে কিছু আমরা বাসের ব্যবস্থা করতে পারি, যে বেস নেটওয়ার্ক অথবা সুশৃঙ্খল যদি নিয়ন্ত্রিত বাস ব্যবস্থা করা যায়, তাহলে এই বাসটা আমাদেরকে চললো। তো অন্যদিকে এই যে মনোরেল এটাকে আমরা অরেঞ্জ কালার হচ্ছে দেখাচ্ছি,
এই মনোরেল এটা মাঝারি চাহিদার জন্য মনোরেলও একটা ভালো একটা ওয়ে হইতে পারে। অর্থাৎ উপর দিক দিয়ে চললো মনোরেল গুড, কারণ জায়গা নিবে কম, এক্ষেত্রে একটু তোমার আপনার সারফেসের উপরে বা রাস্তার উপরে হওয়ার জন্য আদর্শ। এবং যেহেতু এমআরটি অনেকটুকু জায়গা নেয় এই জন্য সেটা আন্ডারগ্রাউন্ড হওয়াটা ভালো। এবং আলাদাটা ডেডিকেটেড লেন থাকবে, যে লেনটার সাথে সম্পর্ক থাকবে কার, থাকবে হচ্ছে আমাদের মনোরেল যে পাশ দিয়ে যাবে তার পাশে দিয়ে বাসের যাওয়ার রাস্তা থাকবে। তো ওই জন্য যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকবে দুইটা মনোরেলের মাঝে, এখানে যাত্রীরা ওঠানামা বা বিভিন্ন কিছু দোকানপাটি এগুলো থাকতে পারে। সো সবাইকে ধন্যবাদ যে এতটুকু পরিমাণে হচ্ছে ছিল আজকে মনোরেল সম্বন্ধে আইডিয়াটা। তো আপনাদের যদি ভিডিওটাকে বেশ ভালো মনে হয় এবং সেটা যদি ফ্রুটফুল মনে হয় আপনাদের প্রিপারেশনের অ্যাসপেক্টে, তো সেই ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করুন, অ্যান্ড আই উইল সি ইউ অন দ্য আদার সাইড। থ্যাংক ইউ।